ছোট গ্রামে রঘু নামে এক যুবক থাকত। তার বাবা মা শৈশবেই মারা গিয়েছিলেন। ফলে সে একেবারে একা হয়ে পড়ে। তার কোনো সহায় সম্বল ছিল না কোনো জমিজমা। সে একটি ছোট কুঁড়ে ঘরে কোনোমতে জীবনযাপন করত। গ্রামের প্রধান ছিলেন হরিবংশ রায়, একজন অত্যন্ত দয়ালু মানুষ। তিনি রঘুর করুণ অবস্থায় দয়া করে তাকে নিজের বাড়িতে কাজের জন্য রেখে দেন। থাকার জন্য আলাদা একটি কুঁড়ে ঘরও দেন। সময় পেরিয়ে যায়। রঘু বড় হয়ে ওঠে। সে তখনও প্রধানের বাড়িতেই কাজ করে। প্রধানের রঘুর ওপর অগাধ বিশ্বাস ছিল। রঘু, তুমি এখনো বিয়ে করছো না কেন? তোমার বয়স তো হয়ে গেছে। স্ত্রী এলে তোমার অর্ধেক কাজ সামলে নেবে, সংসার দেখবে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও হবে। আমারও তো বয়স হয়েছে। কে জানে কবে ভগবান ডাক দেন। আমি চাই আমার সামনে তোমার বিয়ে হোক, যাতে আমি নিশ্চিন্ত থাকতে পারি। মুখিয়াজি সব কথা কেন বলেন? আমার আয়ু আপনার গায়ে লাগুক। আপনি ছাড়া এখানে আমার আর কে আছে? শৈশব থেকে আজ পর্যন্ত আপনি আমাকে বাবা মায়ের ভালোবাসা দিয়েছেন। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। এসব ঋণের কথা ছাড়ো, বলো বিয়ে করবে? মেয়ে আমি দেখব নাকি তোমার পছন্দ করা কেউ আছে? না, মুখিয়াজি, আমার চোখে কেউ নেই। আপনার যা ভালো মনে হয় তাই করুন। আপনার ওপর আমার পূর্ণ বিশ্বাস। আপনি আমার কাছে ভগবানের মতো। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমার মঙ্গলের জন্য হবে। এখন আপনি আমার বাবার সমান। ঠিক আছে, আমার নজরে তোমার জন্য খুব ভালো একটা মেয়ে আছে। আর হ্যাঁ, বিয়ের খরচ নিয়ে একদম চিন্তা করো না, সে দায়িত্ব আমার। বাবা বলেছ যখন, আমার কথাও মানতে হবে। প্রধানের একটি ছেলে ছিল, আদিত্য। সে এই সব কথা শুনছিল। রেগে গিয়ে সে বাবার কাছে এসে বলল, বাবা, আপনি এসব কি বলছেন? রঘুর বিয়ের খরচ আপনাকে কেন দিতে হবে? ভুলে যাবেন না, সে আমাদের চাকর। চাকরের সঙ্গে এত ঘনিষ্ঠতা ভালো নয়। আজ বিয়ের টাকা দেবেন, কাল আরও চাইবে। ছোটবেলা থেকে আমাদের টাকায় বড় হয়েছে, এখন আবার বিয়েও করাচ্ছেন? আপনি কি ওর দায়িত্ব নিয়ে রেখেছেন? মুখ সামলে কথা বলো আদিত্য। সে আমার চাকর নয়, আমার ছেলের মতো। আর আমার সম্পত্তি। আমি যা খুশি করব। আমাকে শেখাতে এসো না কি করা উচিত। ভুলে যেও না, আমি তোমার বাবা। আপনি ঠিক করছেন না। আমি আপনার ছেলেওটা একটা তুচ্ছ চাকর। আপনি আমার সঙ্গে তার তুলনা করছেন। ওর কি যোগ্যতা আছে? গরিব লোকেরা সবাই এমনই হয়। একদিন বুঝবেন কে আপনজনকে পর। আপন পরের কথা তুমি বলো না। আমি খুব ভালো করেই জানি কে আপনকে পর। যখন আমি গুরুতর অসুস্থ ছিলাম, তখন তুমি কোথায় ছিলে? রঘু দিন রাত আমার সেবা করেছিল। আজ আমি বেঁচে আছি ওর জন্য। আর তুমি তখন নেশায় ডুবেছিলে। বলো, আমি কি মিথ্যে বলছি? নিশ্চয়ই ওই রঘু আপনাকে জাদু টোনা করেছে। তাই নিজের ছেলের থেকেও ওকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনার তো বয়সও হয়েছে, এই বয়সে মানুষ ঠিকমতো ভাবতে পারে না। সব হিসাব আমাকে দিয়ে দিন, না হলে আপনি সব টাকা লুটিয়ে দেবেন। আমি বেঁচে থাকতে তোমার হাতে কিছুই যাবে না। আমি কষ্ট করে টাকা উপার্জন করেছি। সমাজে আমার সম্মান আছে। তুমি সেটা নষ্ট করতে চাও। যোগ্য হলে হিসাব চাইবে। ইচ্ছে হয় ভগবান যদি তোমার জায়গায় আমাকে রঘুর মতো ছেলে দিতেন। আদিত্য রাগে ফেটে সেখান থেকে চলে যায়। পাশের গ্রামের মেয়ে ভাবনা, সংসারী, শান্ত স্বভাবের, চোখে গভীর মায়া। বিয়ের পর রঘুর জীবনে প্রথমবার সত্যিকারের সুখ আসে। ভাবনা সকালে উঠেই ঘর গুছিয়ে নেয়, গরুর দুধ দোয়ে, মাঠের কাজেও রঘুকে সাহায্য করে। রঘু একদিন বলে, সত্যিই, তোমার আশায় আমার জীবন বদলে গেছে। সত্যিই তোমার আশায় আমার জীবন বদলে গেছে। আগে সব কাজ আমাকেই করতে হতো। এখন তুমি সব সামলাও। মালিকই আমার জীবনের ভরসা। হ্যাঁহেটি তিনি আমার বংশ কাছে কাকা খুব ভগবান ভালো সম। মানুষ, কিন্তু মানুষের ভগবান হওয়াটা অনেকের সহ্য হয় না। একদিন আদিত্য দেখে বাবা রঘুর ছেলের মতো খোঁজ খবর নিচ্ছেন। এই দৃশ্য দেখে সে রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, আমি কি আপনার ছেলে নই? সব স্নেহ ওই চাকরের জন্য।
যে সম্মান পাওয়ার যোগ্য সে সম্মান পায়। রঘু সেটা অর্জন করেছে। এই কথা শুনে আদিত্য রাগে ফেটে সেখান থেকে চলে যায়। অল্প কিছুদিন পর আদিত্য বাবার কাছে 10,000 টাকা চায়। প্রধান জিজ্ঞেস করেন, হঠাৎ এত টাকা কেন? আমি সেটা আপনাকে বলতে পারবো না, শুধু আমাকে টাকাটা দিয়ে দিন। আমি বুঝে গেছি, তোমার নেশা আর জুয়া খেলার জন্যই তোমার টাকা দরকার। কারণ এতদিন ধরে তুমি এটাই করে এসেছ। আদিত্য, এখনও সময় আছে। নিজেকে শুধরে নাও। এই সব খারাপ অভ্যাস ছেড়ে দাও। এতে কিছুই নেই, শুধু সর্বনাশী হবে। আমি আপনার কাছে টাকা চেয়েছি উপদেশ নয়, আমার যা ইচ্ছে আমি তাই করব। শেষ পর্যন্ত এই সব টাকা তো আমারই, আমি আপনার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমার যেখানে মন চায় সেখানেই খরচ করব। আপনার উপদেশ নিজের কাছেই রাখুন আর আমাকে শুধু টাকা দিন। বেয়াদব, বাবার সঙ্গে এভাবে কথা বলে, তোমার কোনো শালীনতাই আর বাকি নেই। দিনে দিনে তুমি আরও খারাপ হয়ে যাচ্ছ। যদি ভালো কোনো কাজের জন্য টাকা চাইতে আমি দিতামও, কিন্তু এখন আমি 1 পয়সাও দেব না। এই ধন সম্পত্তি আমি খুব কষ্ট করে উপার্জন করেছি, জুয়া আর নেশায় উড়িয়ে দেওয়ার জন্য নয়। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তোমাকে দেওয়ার মতো আমার কাছে 1 পয়সাও নেই। বাহ, আমার জন্য আপনার কাছে টাকা নেই আর সেই ফটিচারের বিয়েতে উড়ানোর জন্য টাকা আছে। এটা আপনি একেবারেই ঠিক করছেন না, আর একবার ভেবে দেখুন, নইলে ভালো হবে না। বেয়াদব, বাবাকে হুমকি দিচ্ছিস? আর কোন টাকা? আজ পর্যন্ত তুমি 1 ফুটা পয়সাও উপার্জন করনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার কোনো কিছুর অভাব হতে দিইনি। খুব আদর যত্নে মানুষ করেছি। সম্ভবত সেটাই আমার ভুল, যার শাস্তি আজ আমাকে পেতে হচ্ছে। বেরিয়ে যায় এখান থেকে। আদিত্য রাগে ফেটে সেখান থেকে চলে যায়। কি হয়েছে মালিক, আপনাকে খুব চিন্তিত লাগছে। কি বলবো রঘু, আদিত্য আমাকে খুব কষ্ট দিচ্ছে। দিনে দিনে সে আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি ওকে নিয়ে খুব চিন্তায় আছি। সে ভাল মন্দের পার্থক্য ভুলে গেছে। জানি না ছেলেটার কি হবে। মালিক, আপনি এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ছোট মালিকের সঙ্গে ভালো করে কথা বলুন, বুঝিয়ে বলুন, সে বুঝবে। ও মন থেকে খারাপ নয়। না রঘু, তুমি জানো না, এখন কথা দিয়ে আর কিছু হবে না। ও আর কথা শোনার লোক নেই। আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমি দেখি কিভাবে আমাকে টাকা না দিয়ে পার পায়। যেভাবেই হোক আমার টাকা চাই, এর জন্য কিছু করতে হলেও করব। এখানে সোজা আঙুলে ঘি বেরোবে না, আঙুল বাঁকাতেই হবে। পরের দিন তিজোরি থেকে 1,00,000 টাকা চুরি হয়ে যায়। মুখিয়া তার সব লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু টাকার কোনো হদিস মেলে না। ঠিক তখনই আদিত্য এসে বলে, কি হয়েছে পিতাজি, আপনি এত চিন্তিত কেন? ছোট মালিক তিজোরি থেকে 1,00,000 টাকা চুরি গেছে। চোরের কোনো সন্ধান পাচ্ছি না। তা আর চোর কে হবে? রঘুই হবে। এ তুমি কি বলছো আদিত্য? রঘুর উপর আমার পুরো বিশ্বাস আছে। ও কখনো এমন করতে পারে না। ওর উপর বিশ্বাস করে আপনি ভুল করেছেন। ও আপনার বিশ্বাসের যোগ্য নয়। চুরি করেছে। ও তো আগে থেকেই আমাদের টাকার দিকে নজর রেখেছিল। আপনি তো ওকে খুব বিশ্বাস করতেন, কখনো কখনো তিজোরির চাবিও দিতেন। দিনরাত আপনার পেছনে পেছনে ঘুরত, শুধু এই সুযোগের জন্য। কি হয়েছে মালিক, সবাই এখানে জড়ো কেন? এত কাণ্ড করার পর আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? চুরি করে আবার মুখ তুলে এখানে এসেছ, লজ্জা করে না? যে থালায় খাস সেখানেই ছিদ্র করিস। মালিক, ছোট মালিক, এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। চুরি? এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ভান করো না। চুরি তুমি করেছ। সত্যি কথা বলো, টাকা কোথায় রেখেছ? নইলে লাথি মেরে বের করে দেব। আদিত্য, এবার অনেক হয়েছে। আমি আর রঘুর বিরুদ্ধে একটা কথাও শুনব না। আমার তোমার চেয়েও বেশি বিশ্বাস রঘুর উপর। ও গরিব হতে পারে, কিন্তু ওর সততা আর চরিত্র তোমার চেয়েও অনেক বেশি দামি। আপনি একটা সাধারণ চাকরের জন্য নিজের ছেলেকে অপমান করছেন। ও 1 নম্বর চোর। আমি বলছি ওর ঘরে তল্লাশি করুন। রঘুর ঘরে তল্লাশি করে তার খাটের নিচে টাকা পাওয়া যায়। রঘু স্তব্ধ হয়ে যায়।
মালিক, আমার ঘরে এই টাকা এল কিভাবে আমি জানি না, কিন্তু আমি চুরি করিনি। সবাই রঘুকে দোষারোপ করতে থাকে। মুখিয়া কিছুই বলেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকেন। পরে গ্রামে রটে যায় রঘু চোর। কেউ তাকে কাজ দেয় না। তার স্ত্রী ভাবনাকেও কটু কথা শোনানো হয়। অনেক কষ্টের পর শেঠ পৃথ্বীরাজ তাকে কাজ দেন, গোপনে মুখিয়ার অনুরোধে। এই সময় আদিত্য আবার ষড়যন্ত্র করে, কিন্তু এবার প্রধান সব শুনে ফেলেন। পরের দিন গ্রামবাসীদের সামনে তিনি সত্য প্রকাশ করেন। আদিত্য ও তার সহযোগী গ্রেপ্তার হয়। প্রধান কাঁপা গলায় বলেন, আদিত্যের জন্য রঘু যে কষ্ট পেয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে নিজের 10 একর জমি রঘুর নামে লিখে দেন, যাতে সে আর কখনো কারও ওপর নির্ভরশীল না থাকে।